আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরেও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, তারেক রহমান। মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো সময় নির্বাচন আয়োজনে প্রস্তুত সিইসি। অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া বিচারপতিকে গ্রেফতারের দাবি। 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন, প্রেস সচিব। আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে 1/3। বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। স্ত্রী ও ভাই সহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 626 কোটি টাকা। বিজয় দিবসে পুরনো ছবি সাম্প্রতিক বলে প্রচার আওয়ামী লীগ ও ছাত্রলীগের। সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরেও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে এখানে প্রধান প্রতিপক্ষ নেই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক কঠিন হবে, তাই নিজেদের প্রস্তুত করুন। নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যেন আমরা পার হতে পারি, সেইভাবে নিজেদের প্রস্তুত করুন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে মোদীর বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। এ সময় G8 সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে কমিশন। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়রেখা তুলে ধরেছেন। তিনি আগামী বছর শেষের দিকে বা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রিনেমড হতে পারে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার এই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে, ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন। এটাই সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তুলু এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করেছেন, 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা স্পষ্ট। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন তার চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে এমন প্রশ্ন করেছেন তিনি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের তিনি খোলাসা করেন। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছিলেন সুনির্দিষ্ট তারিখে ঘোষণা করতে। এর প্রেক্ষিতে প্রেস সচিব একথা বললেন। ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে গত নভেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় 1/3 হ্রাস পেয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি এক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার গাড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বকেয়া সংক্রান্ত বিরোধ। সৌদি আরব বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন ৪ থেকে ৬,০০০ ভিসা দিচ্ছে এবং আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয়, গত মাসে সৌদি আরব ৮৩,০০০ বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ। সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে। ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই শাহরিয়ারের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ৩টি মামলা দায়ের করেছে। মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মামলার এজাহারে বলা হয়, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭/১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় দায়ের করা হয়েছে। শেখ হাসিনার সেই আলোচিত ৪০০ কোটি টাকার মালিক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসেবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। যদিও আলোচিত জাহাঙ্গীর ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদক উপপরিচালক রাশেদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। গতকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার থেকে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে ছবিগুলো এ বছরের বিজয় দিবস উদযাপনের সময় ধারণকৃত। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এমনটা দাবি করা হয়েছে। তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানায়, এবছরের বিজয় দিবস উদযাপনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো প্রকৃতপক্ষে ২০২৪ সালে নয়, বরং পুরনো ছবিকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে। ভারত বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এবার সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত। জানা যায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে ২ দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আজ সংসদে বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে পৌঁছলেন সোনিয়া কন্যা। সেই ব্যাগে বার্তা লেখা ছিল, হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানান প্রিয়াঙ্কা। কংগ্রেস সাংসদদের বাংলাদেশ লেখা ব্যাগ দেখে অনুপ্রাণিত হন বিরোধী দলের সাংসদ ও নেতাকর্মীরাও। এদিন তারাও একই ব্যাগ কাঁধে নিয়ে পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।